আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের 2 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার লেকচারে আমরা কি শিখব? আমাদের ফার্স্ট লেকচারে ছিল হিসাব পরিচিতি অর্থাৎ হিসাবের প্রকারভেদটা নিয়ে আমি আলোচনা করছি। আজকে এই যে হিসাবটা নির্ণয় করা শিখব এবং হিসাবের সূত্র শিখে দেন আমরা হিসাব নির্ণয় করা শিখব, তারপরে আমরা জাবেদা নির্ণয় করা শিখব। তো আমরা যেটা গত লেকচারে আলোচনা করছি বা আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে যে হিসাব ছিল 5 প্রকার: সম্পদ, খরচ, আয়, দায়, মূলধন। তো এই 5টার মধ্যে সম্পদ এবং হচ্ছে খরচ, এই দুইটা হচ্ছে ডেবিট গোত্রীয়। এই দুইটা কি গোত্রীয়? ডেবিট। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডেবিট কি? ডেবিট হচ্ছে যে ডেবিট শব্দটা আসছে ডেবিটাম থেকে, সাধারণত সম্পদ এবং খরচ বৃদ্ধিকে নির্দেশ করে এবং যে হিসাবের বাম দিককে প্রকাশ করে। ক্রেডিট হচ্ছে আয়, দায় এবং মূলধন, সাধারণত হিসাবের ডান দিক। এরপরে হচ্ছে যে আয়, দায়, মূলধন বৃদ্ধিকে নির্দেশ করে। তাহলে এইটা হচ্ছে ক্রেডিট গোত্রীয়, মানে নরমালি এরা ডেবিট হয় এবং এরা ক্রেডিট হয়। তার মানে এই না যে আয়, দায়, মূলধন কখনো ডেবিট হবে না অথবা সম্পদ এবং খরচ কখনো ক্রেডিট হবে না, বিষয়টা এরকম না। তাহলে এরা ন্যাচারালি হচ্ছে ডেবিট গোত্রীয়। যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে হবে ডেবিট, বৃদ্ধি পেলে হবে ডেবিট। এরপরে হচ্ছে হ্রাস পেলে হবে হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে 4টা সূত্র আছে: সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস হচ্ছে ক্রেডিট, আবার খরচ বৃদ্ধি ডেবিট এবং খরচ হ্রাস হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার? যেমন মনে করো আমরা যদি আসবাবপত্র কিনে আনি, আসবাবপত্র কোন হিসাব? প্রথমে নিজেকে কোশ্চেন করবা যে আসবাবপত্র কোন হিসাব? আসবাবপত্র সম্পদ। তাহলে কিনে আনার কারণে সম্পদটা বাড়লো না কমলো? বাড়ছে। সেক্ষেত্রে তার মানে আসবাবপত্র কি হবে? ডেবিট। আবার কেনার জন্য নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ হচ্ছে সম্পদ হিসাব, তাহলে নগদ বাড়লে হবে ডেবিট, তাহলে কমলে হবে ক্রেডিট। অর্থাৎ পৃথিবীতে যত সম্পদ এবং খরচ আছে বৃদ্ধি পেলে হবে হচ্ছে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে সেটা হবে হচ্ছে ক্রেডিট। অনুরূপভাবে আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে এটা হবে ক্রেডিট, কারণ এদের উৎপত্তি ক্রেডিটে। আর যদি হ্রাস পায় তাহলে হ্রাস পেলে সেটা হবে ডেবিট, কারণ এদের উৎপত্তি হচ্ছে ক্রেডিটে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি ডেবিট বাড়লে ডেবিট হবে, ডেবিট কমলে ক্রেডিট হবে। অনুরূপভাবে ক্রেডিট বাড়লে ক্রেডিট হবে এবং ক্রেডিট কমলে সেটা কি হবে? ডেবিট। তাহলে যাদের উৎপত্তি ডেবিটে বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আর যাদের উৎপত্তি ক্রেডিটে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো মূলত এখানে 10টা ফর্মুলা। তোমরা যদি টেকনিক্যালি মনে রাখতে চাও তাহলে 2টা মনে রাখবা: ডেবিট বাড়লে ডেবিট, ডেবিট কমলে ক্রেডিট। অনুরূপভাবে ক্রেডিট বাড়লে কি হবে? ক্রেডিট, এবং ক্রেডিট কমে গেলে সেটা হবে হচ্ছে ডেবিট। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখব। তাহলে প্রত্যেকটা হিসাব ধরে ধরে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখব। প্রথমে হচ্ছে খরচ। তাহলে খরচ শিখি আগে। প্রথম এন্ট্রিটা পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। অথবা আমি যদি বলি নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। আরেকটা নিলাম হচ্ছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। তো প্রথমে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে যে এটা লেনদেন কিনা। প্রথম শর্ত হচ্ছে লেনদেন হতে হবে, তাহলে আমরা হিসাব আইডেন্টিফাই করব এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আর যদি লেনদেন না হয় তাহলে সেটা ডেবিট ক্রেডিট কখনোই হবে না। তাহলে পণ্য নগদে ক্রয় করা হলো 20,000 টাকার, এটা একটা লেনদেন। টাকার অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, টাকার অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো এবং এখানে 2টা পক্ষ আছে। তাহলে পণ্য ক্রয় করা হলো কিভাবে? নগদে। ক্রয় কোন হিসাব? একটু মনে করার চেষ্টা করো। ক্রয় হচ্ছে খরচ হিসাব। আর নগদ কোন হিসাব? নগদ হচ্ছে সম্পত্তিবাচক বা সম্পদ হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ। তাহলে আমরা এখানে একটা খরচ পাইছি আর একটা কি পাইছি? আমরা এখানে সম্পদ। তাহলে খরচটা বাড়লো না কমলো পণ্য কিনতে গিয়া? নিজের কথা চিন্তা করো। তুমি দোকানে গিয়া পণ্য কিনছো, ধরো যে 20 টাকা মূল্যের চকলেট ক্রয় করছো বা 2 কেজি চাল ক্রয় করছো বা এরকম যে কোনো পণ্য ক্রয় করছো। পকেট থেকে এই ক্রয়ের জন্য টাকা গেছে আর ক্রয় করতে টাকা খরচ হলো। খরচ বাড়লে কি হয়? ডেবিট। তার মানে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। আমি কিন্তু হিসাব সিলেকশন করা শেখাচ্ছি
এবং জাবেদা নির্ণয় করা শেখাচ্ছি। আমি জাবেদার কিন্তু প্রপার ওয়েতে আসি নাই, এখানে ছক টানতে হয়। ছকগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, শুরুর দিকে চেষ্টা করবা কি কারণে ডেবিট হলো এইটা জানা। ক্রয় হচ্ছে কোন হিসাব? খরচ, খরচ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট। নগদে কেনার কারণে কি হবে? নগদান হিসাব, নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। নগদ কোন হিসাব? সম্পদ, সম্পদ হিসাব। সম্পদ এখানে কমে গেছে যার কারণে কি ক্রেডিট, খরচ বেড়ে গেছে যার কারণে ডেবিট। খরচ বাড়লে ডেবিট এবং সম্পদ কমলে হচ্ছে ক্রেডিট। এইবার দেখো পণ্য ক্রয় করা হলো, একই রকম খরচ, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কি কারণে? এই যে কিভাবে ক্রয় করা হলো? ধারে। তার মানে আমি যার কাছ থেকে বাকিতে কিনে আনলাম সেই ব্যক্তি কিন্তু আমার কাছে টাকা পায়, সে কিন্তু মালিক না। তাহলে আমরা দায় এবং মূলধন করছিলাম কি, যে কারবারের কাছ থেকে যদি তৃতীয় পক্ষ দাবি করতে পারে সেটা দায়, আর মালিক পক্ষ দাবি করতে পারলে সেটা হচ্ছে মূলধন। তো পণ্য ক্রয় তো আর আমরা মালিকের কাছে করি নাই, করছি অন্য কোনো পক্ষের কাছে, তার মানে এটা হচ্ছে দায়। তো এই দায়টা ক্রিয়েট হওয়ার কারণে কি বাড়লো? আমাদের পাওনাদার বাড়লো বা প্রদেয় হিসাব বাড়লো। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। একটু আগেও কিন্তু এই এন্ট্রিটা পর্যন্ত আমাদের কোনো দায় ছিল না, যখন এখানে আসলাম নতুন করে কি তৈরি হলো? দায় হলো। তার মানে কি দায় বেড়ে গেছে, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট। তো তোমরা শুরুর দিকে যখন অঙ্ক করবা, বিশেষ করে যারা 9-10-এ আর্টসে বা সায়েন্সে পড়ে আসছো, তারা যে কাজটা করবা, জানার চেষ্টা করবা কেন ডেবিট হলো এবং কেন ক্রেডিট হলো, সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এটা ক্রয় হচ্ছে খরচ হিসাব, জানার চেষ্টা করবা কোন হিসাব, এরপরে জানার চেষ্টা করবা কেন ডেবিট হলো এবং কেন ক্রেডিট হলো। দ্যাট মিনস সোজা কথা সূত্রটার প্রয়োগ করবা। এটা কোন হিসাব? খরচ, খরচ বাড়লোর জন্য ডেবিট, আর এটা হচ্ছে দায়, দায় বাড়লোর জন্য ক্রেডিট। এটাতে দুই রকমের উপকার হবে। এক, কোনটা কোন হিসাব এটা তোমার জানা হচ্ছে। নাম্বার 2, সূত্রের প্রয়োগ করা হচ্ছে। তো যেহেতু সাবজেক্টের নাম হিসাব বিজ্ঞান, তুমি যদি হিসাব সিলেকশন করতে পারো, হিসাব আইডেন্টিফাই করতে পারো, তোমার জন্য এই বিজ্ঞান নিয়ে কোনো সমস্যা হবার কথা না। আর যদি তুমি হিসাব সম্পর্কে ধারণা লাভ না করতে পারো, এটা বরাবরই তুমি এটাকে সমস্যা মনে করবে। আচ্ছা, এখন আমরা আরো খরচ দেখি। বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো 20,000 টাকা। আচ্ছা দেখো, পৃথিবীর সমস্ত খরচের নাম এখানে দিতে পারে। বেতন, ভাড়া, তারপরে হচ্ছে বিজ্ঞাপন, তারপরে কমিশন, তারপরে হচ্ছে ঋণের সুদ। একটা আইটেম দিয়ে দেখো কত কিছু শেখা যাবে। তারপরে হচ্ছে ঋণের সুদ, তারপরে শিক্ষানবিশ ভাতা, বিক্রয় খরচ, ক্রয় পরিবহন খরচ। এরকম পৃথিবীর যত খরচ আছে, আমি আর লিখতে চাচ্ছি না, যত খরচ আছে সেইটা দিয়ে যদি এই এন্ট্রিটা আসে, খরচ প্রদান করার কারণে আমি ধরে নিলাম বেতন প্রদান করলো, তো এই যে খরচটা বাড়লো না কমলো? অবশ্যই খরচটা বেড়ে গেছে। তো খরচ বাড়ার কারণে কি হবে? খরচটা হবে ডেবিট। আমাদের সূত্র কি বলে? খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে বেতন হিসাব হবে ডেবিট। চিন্তা করো, প্রদান করে দিলাম, কিভাবে দিলাম? অবশ্যই নগদ টাকা বা চেকের বিনিময়ে বলতে পারে। চেকের বিনিময়ে বললে সেটা ব্যাংকের টাকা কমে যাবে, মোট কথা সম্পদ কমলে সেটা ক্রেডিট। এখানে যেহেতু চেক বলে নাই, তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব। কি লিখবো? নগদান হিসাব লিখবো হচ্ছে ক্রেডিট। তাহলে এটা হবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন মনে করো যে এইটা এন্ট্রি আসলো, ভাড়া চেক মারফত প্রদান করা হলো। মনে করো যে বললো ভাড়া চেক বাবদ প্রদান করা হলো বা চেক মারফত প্রদান করা হলো। বেতন না বললে বললো ভাড়া। কিভাবে দিলাম বলো তো? এটা ধরো 2 নাম্বার এন্ট্রি, ভাড়া দিলাম, তাহলে ভাড়াটা আমাদের খরচ, তাহলে ভাড়া হিসাব হবে ডেবিট। খরচ বাড়লো এই কারণে ডেবিট। তোমার প্রথম ও প্রধান কাজ হচ্ছে প্র্যাকটিস করা যে ভাড়াটা কোন হিসাব। ভাড়া হচ্ছে খরচ হিসাব। এরপরে ভাড়া কিভাবে দিলাম? চেক বাবদ দিলাম বা চেক মারফত দিলাম। তাহলে চেক দেওয়ার কারণে তো পকেটে নগদ টাকায় কোনো প্রভাব পড়ে নাই। কোথায় প্রভাব পড়ছে? আমাদের ব্যাংক হিসাবে। কি কমবে? নগদ টাকা কমবে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কমবে। ব্যাংক অ্যাকাউন্টের টাকা কমবে। এই জন্য ব্যাংকও হচ্ছে সম্পদ। একটু মনে করো, আমি যখন হিসাবের শ্রেণী বিভাগ গত লেকচারে পড়ালাম বা পড়ায় আসছি, সেখানে দেখবা যে এই যে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, দেনাদার, প্রাপ্য বিল, এই জিনিসগুলো সম্পদের ঘরে লেখা ছিল। তাহলে ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কি হবে? এটা হবে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে আমাদের খরচ সংক্রান্ত। তাহলে যদি বিজ্ঞাপন নগদে দেয়, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন যদি চেকে দেয়, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কমিশন বাবদ দেয়া হলে কমিশন ডেবিট, নগদান ক্রেডিট। অনুরূপভাবে কমিশন বাবদ চেক দেওয়া হলে তাহলে কি হবে? কমিশন ডেবিট,
ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ঋণের সুদ নগদে দেওয়া হলে ঋণের সুদ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদ যদি আমরা চেক মারফত দেই তখন হবে ঋণের সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আমরা দেখো খরচ সংক্রান্ত মোটামুটি যে কোনো জাবেদা শিখে গেলাম। ক্লিয়ার? বইগুলোতে দেখবা বা তোমাদের অঙ্কগুলোতে দেখবা অথবা বোর্ড কোশ্চেন গুলোতে দেখবা এই একই এন্ট্রি ঘুরে ফিরে আসছে, শুধু বেতনের জায়গায় ভাড়া অথবা বিজ্ঞাপন অথবা কমিশন অথবা ক্রয় পরিবহন এইভাবে নামগুলো চেঞ্জ করে দেয়। এই যার কারণে আমাদের সমস্যা হয়। আর এই সমস্যা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা হিসাব চিনি না। দ্যাট মিনস আমার আলোচনার সামারি হচ্ছে তোমরা একটা জিনিসই বারবার প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে হিসাব, হিসাব এবং হিসাব। এটা যে যত ভালো চিনবা সে অঙ্ক তত ভালো পারবা। তাহলে এখন শিখবো হচ্ছে সম্পদ সংক্রান্ত গুলো। খরচ গেল, এখন হচ্ছে সম্পদ সংক্রান্ত গুলো। সম্পদ যেমন মনে করো যদি বলে আসবাবপত্র নগদে ক্রয় করা হলো, আসবাবপত্র নগদে ক্রয়, নগদে ক্রয় 50,000 টাকা, আর চেকের বিনিময়ে, চেকের বিনিময়ে কলকবজা ক্রয়, কলকবজা ক্রয় 30,000 টাকা। তাহলে দেখো আসবাবপত্রটা কোন হিসাব? সম্পদ। কিভাবে কিনলাম? নগদে। এটাও সম্পদ, এটাও সম্পদ। পার্থক্য হচ্ছে আসবাবপত্র বাড়ছে আর নগদ টাকা কমে গেছে। তাহলে এখানে হবে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে আসবাবপত্র এটা সম্পদ হিসাব, নগদানও সম্পদ হিসাব। এটা বাড়ছে জন্য ডেবিট, এটা কমে গেছে জন্য ক্রেডিট। তাহলে আসবাবপত্রের জায়গায় যদি দালান কোঠা, কলকবজা, বিনিয়োগ, সেভিংস সার্টিফিকেট, সেভিংস সার্টিফিকেটও ওয়ান কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, শেয়ার ক্রয়, ক্লিয়ার, ইজারা সম্পত্তি ক্রয়, এরকম যে কোনো যদি সম্পদের নাম থাকে তাহলে সম্পদটা হবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কিসের বিনিময়ে কিনলো? চেকের বিনিময়ে। তাহলে কলকবজা ডেবিট, এখানে আমাদের নগদ টাকা কমে নেই, কোথাকার টাকা কমে গেছে? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। কলকবজা হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। তাহলে পৃথিবীর যে কোনো সম্পদ যদি চেকের বিনিময়ে ক্রয় করে তাহলে ওই সম্পদের নাম হবে ডেবিট, ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা শিখি সম্পদ যদি বিক্রি করতাম। ধরো এটা বললো আসবাবপত্র নগদে ক্রয় না বলে বললো আসবাবপত্র নগদে বিক্রয়। কি বললো? আসবাবপত্র নগদে বিক্রয়। তাহলে কি হবে? দেখো এখন কি আসবাবপত্রটা বাড়লো না কমলো? এখন কিন্তু আসবাবপত্র বাড়ে নাই, আসবাবপত্র কমে গেছে। বাড়ছে কি? নগদ টাকা। তাহলে নগদ যেহেতু বাড়ছে তাহলে নগদান হিসাব হবে ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই জন্য তোমাদের কখনোই মনে রাখা যাবে না আসবাবপত্র সবসময় ডেবিট হয়। ব্যাপারটা এরকম না। যে কোনো জিনিসই ডেবিট হতে পারে, যে কোনো জিনিসই ক্রেডিট হতে পারে। আসবাবপত্র যখন কিনলাম তখন আসবাবপত্র বাড়ছে জন্য ডেবিট, আর যখন বেচলাম আসবাবপত্র কমছে জন্য হচ্ছে ক্রেডিট। অনুরূপভাবে কলকবজা যদি বিক্রয় করা হয় তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, কলকবজা হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। এবার শিখবো আমরা আয় সংক্রান্ত কিছু আইটেম। তাহলে সম্পদ গেল, খরচ গেল, প্রত্যেকটা আইটেমই আমরা শিখবো। আয় সংক্রান্ত আইটেম যেমন নগদে পণ্য বিক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। এরপরে সেবা প্রদান করা হলো, সেবা নগদে প্রদান, নগদে প্রদান 50,000 টাকা। আর হচ্ছে ধারে সেবা প্রদান, ধারে সেবা প্রদান হচ্ছে 80,000 টাকা। এরপরে হচ্ছে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 1,00,000 টাকা। এবার দেখো কি করলাম আমরা? পণ্য বিক্রি করলাম। কি করলাম? পণ্য বিক্রি করলাম। তাহলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান, পণ্য বিক্রি করলাম। আমাদের কাজই তো হচ্ছে কিনে বিক্রি করা, বিক্রি করে মুনাফা অর্জন করা। তাহলে এটা হচ্ছে আমাদের আয়, এটা আমাদের আয়। সেবা প্রদান, আমার কাজ কি? তোমাকে কোনো পণ্য দেওয়া তোমাদেরকে? না, আমার কাজ হচ্ছে সেবা দেওয়া। এই যে সেবা দিলাম। তো এখন অনেকেই চিন্তা করে বেতন প্রদান খরচ, ভাড়া প্রদান খরচ, বিজ্ঞাপন প্রদান খরচ, কমিশন প্রদান খরচ, তাহলে সেবা প্রদানও খরচ। না, সেবা প্রদান করা হয় কি কারণে? আয় অর্জনের জন্য। এই যে আমি যে সেবা দিচ্ছি বিনিময়ে আমি টাকা গ্রহণ করব, তো এটা আমাদের জন্য আয়। সেবা প্রদান হচ্ছে আয়। তাহলে ধারে পণ্য, নগদে পণ্য বিক্রয় করলে আমরা পণ্যটা দিয়ে কি রিসিভ করলাম? নগদ টাকা। এই জন্য নগদান হিসাব হবে ডেবিট। নগদ বাড়লো, নগদান হিসাব হবে
ডেবিট, আর বিক্রয় করছে জন্য তাহলে বিক্রয় হিসাব কি হবে, বিক্রয় হিসাব হবে হচ্ছে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন ডেবিট হলো? এটা সম্পদ বেড়েছে। এটা কেন ক্রেডিট হলো? আয় বৃদ্ধি পেয়েছে। এবার দেখো পণ্য বিক্রয় করছি, দ্যাট মিন্স বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার বলছি যে এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটাই কিন্তু আমাদের জাবেদা, এটাকে বলা হয় জাবেদা। এটাকে কি বলা হয়? জাবেদা। এবার আসো বিক্রয় হিসাব ক্রেডিট এবং জাবেদার একটা বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট হিসাবটাকে সবসময়ই প্রথমে লিখতে হবে। তুমি কোনোদিনও ক্রেডিটটাকে ডেবিটের উপরে লিখতে পারবে না, প্রথমে ডেবিট তারপরে হচ্ছে ক্রেডিট। তাহলে এইবার কিভাবে পণ্য বিক্রয় করছি? ধারে। তাহলে আমি ধরো তোমাদেরকে পণ্য দিলাম, বিনিময়ে কি টাকাও দেবো নাকি টাকা নেব? টাকা নেব। এই টাকাটা তোমরা আমাকে এখনো দেও নাই, তাহলে এটা হচ্ছে তোমরা হচ্ছে আমার কাছে প্রাপ্য হিসাব। আমার কাছে যদি কেউ টাকা দাবি করতে পারে এটা দায়, এটা প্রদেয় হিসাব। আর আমি যদি কারো কাছে টাকা দাবি করতে পারি এটা সম্পদ, এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। সম্পদ বাড়লে সেটা ডেবিট হয়। তাহলে প্রাপ্য হিসাব হবে ডেবিট। কি কারণে ডেবিট হলো? সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট, আয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। এবার আসো সেবা নগদে প্রদান করা হলো। আমি সেবা দিলাম কিন্তু শর্ত ছিল নগদ টাকা। তাহলে সেবাও দিলাম নগদ টাকাও দিলাম, ব্যাপারটা এরকম না। অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেনদেন। আমি নিলে দেব আর দিলে আমি কি করব? নিব। সেবা দিলাম বিনিময়ে টাকা কি করব? নগদে। এই যে তোমরা চিন্তা করতে পারো সেবাও দিলাম নগদও দিলাম, এরকমটা কিন্তু কখনো হয় না। তোমরা কি কখনো এরকম দোকানদার দেখছো যে তোমরা কোনো কিছু একটা কিনছো, কেনার পরে দোকানদার আবার তোমাদেরকে টাকা দিয়ে দিছে? এরকম হয় নাই। তোমরা পণ্য নিয়ে কি করছো? টাকা দিছো। ঠিক একই রকম কখনোই এরকমটা হবে না কেউ তোমাকে সেবাও দেবে টাকাও দেবে, এরকমটা হবে না। দেবে কি? সেবা, বিনিময়ে কি নেবে? টাকা। তাহলে নগদ বাড়লো না? নগদ বাড়ছে জন্য নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এখন যদি ধারে সেবা প্রদান করি ঠিক ধারে বিক্রয়ের মতো, তাহলে এটা হবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব হচ্ছে ক্রেডিট। এটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। কি কারণে ডেবিট ক্রেডিট হলো? একটা সম্পত্তি বেড়েছে আর একটা হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? তাহলে নগদ প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তাহলে আয় গেল, সম্পদ গেছে, খরচ গেছে, আয় গেছে। আয়ের আর একটা দুইটা উদাহরণ দেখি। যদি বলে উপভাড়া পাওয়া গেল, মনে করো বললো যে উপভাড়া পাওয়া গেল, উপভাড়া পাওয়া গেল। তো উপভাড়া আয়, আমি এটার ব্যাখ্যা গত লেকচারে দিয়ে আসছি, আবারও বলছি। ভাড়াটিয়ার, ভাড়াটিয়াকে বলা হয় উপভাড়াটিয়া। উপভাড়াটিয়ার কাছে ভাড়া পাওয়া যায়, আর মূল মালিককে কিন্তু ভাড়া দেওয়া হয়। এটা ভাড়াটিয়া কর্তৃক ভাড়া দেওয়া হয়, আর উপভাড়াটিয়ার কাছে ভাড়া পাওয়া যায়। আর তাছাড়া এখানে সুন্দর করে বলা আছে পাওয়া গেল, তার মানে বোঝাই যাচ্ছে এটা আয়। তাহলে নগদান হিসাব ডেবিট আর উপভাড়া হিসাব হবে ক্রেডিট। তাহলে আমি বলতে পারি পৃথিবীর যে কোনো আয়, এক্স বা ওয়াই অথবা জেড, পৃথিবীর যে কোনো আয়, তাহলে এই নগদান হিসাব ডেবিট, এক্স বা ওয়াই বা জেড হিসাব হবে ক্রেডিট। আর যদি ধারে হয় তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, এক্স বা ওয়াই অথবা জেড হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে শিক্ষানবিশ তেলামি পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ তেলামি হিসাব ক্রেডিট। কমিশন দেওয়া হলো, এটা খরচ, তাহলে কমিশন ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি বলে কমিশন পাওয়া গেল, এখন তোমরা যদি মুখস্থ করে থাকো কমিশন হচ্ছে খরচ, কিন্তু এন্ট্রি দেখে বুঝতে হবে। যখন বলবে কমিশন দেওয়া হলো এটা খরচ, আর যখন বলবে কমিশন পাওয়া গেল তখন সেটা কি? আয়। তখন হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। ঠিক একই রকম যদি বলে ঋণের সুদ দেওয়া হলো, ক্লিয়ার? ঋণের সুদ দেওয়া হলো, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনুরূপভাবে যদি বলে লেখা থাকলে, শুধু কমিশন লেখা থাকলে, শুধু কমিশন লেখা থাকলে সেটা ব্যয়। আর যদি বলে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল তখন হবে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তবে নরমালি হচ্ছে কমিশন খরচ, কিন্তু যখন বলবে প্রাপ্ত কমিশন তখন হচ্ছে আয়। ঠিক একই রকম ভাবে বাট্টা খরচ, কিন্তু যদি বলে প্রাপ্ত বাট্টা তখন সেটা হচ্ছে আয়। আর যদি মেনশন না থাকে, জাবেদায় থাকে, তখন আমরা বুঝতে পারবো কমিশন দেওয়া হলো বললে এটা খরচ, কমিশন পাওয়া গেল বললে তখন সেটা হচ্ছে আয়। তাহলে আয় গেল। এখন আমরা শিখবো দায় সংক্রান্ত। দেখো অলরেডি দায় সংক্রান্ত কিন্তু আমরা শিখে গেছি। ধারে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট।
আর আরো ধরো যে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো। তো এইখানে দেখো অনেকে চিন্তা করে কি, অনেকে চিন্তা করে যে ঋণ নেওয়া হলো, ঋণ তো ঋণই, হ্যাঁ ঋণ তো ঋণ, তো এখানে নগদের কোনো কোশ্চেন নাই। খুব ভালো করে চিন্তা করো, আমি ব্যাংকে গেলাম, ঋণের টাকা নিয়ে আসলাম, আমি যদি মনে করো তোমাদের কারো একজনের কাছ থেকে টাকা ঋণ নেই, ধার নেই, তোমরা কিন্তু আমাকে টাকা দিয়ে দিবা, দ্যাট মিনস আমার পকেটে কিন্তু টাকা আসবে, আমার হাতে কিন্তু টাকা আসবে। এখন ঋণ বলা থাকা মানে এরকম ধারণা রাখার দরকার নাই ঋণ তো ঋণ, এখানে টাকার কোনো অপশন নাই, বলাই আছে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো, তার মানে আমি ব্যাংকে গেছি, গিয়ে ঋণের টাকাটা নিয়ে আসছি, তার মানে আমার নগদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বেড়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট, এরপরে হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এখন দায় কমার একটা উদাহরণ দেখি। প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো, প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো, তার মানে এই যে প্রদেয় হিসাব, দ্যাট মিন্স এটা মালিক ব্যতিরেকে অন্য কেউ যদি টাকা পায়, টাকা বলা থাকবে 5,000 বা এখানে ধরো 8,000 বলা আছে, তাহলে প্রদেয় হিসাবকে পরিশোধ করলে প্রদেয়, এই ধারে পণ্য কেনার কারণে আমাদের কিন্তু প্রদেয় বৃদ্ধি পেয়েছিল। এখন তো যেহেতু সে দাবি করতে পারে, তার মানে টাকাটা দিতে হবে, তো এখন দেখো দিয়ে দিলাম, তার মানে প্রদেয় হিসাব বাড়লো নাকি কমলো? তাহলে প্রদেয় হিসাব কমে গেছে, তাহলে যেহেতু প্রদেয় হিসাব কমেছে, দ্যাট মিন্স প্রদেয় হিসাব হবে হচ্ছে ডেবিট, দায় কমে গেছে, দায় কমে গেছে। আর তোমরা যদি এতটুকু না জানো যে প্রদেয় হিসাব দায়, তাহলে জীবনে অ্যাকাউন্টিং শিখতে পারবা না। এই জন্য বারবার বলছি, অ্যাকাউন্টিং শেখার আগে, হিসাব বিজ্ঞান শেখার আগে তোমাকে শিখতে হবে হচ্ছে হিসাব। দ্যাট মিন্স ফার্স্ট লেকচারটা যতবার পারো, যত হাজার বার পারো, বারবার দেখো, তাহলে তোমার জন্য উপকার হবে। প্রদেয় হিসাব ডেবিট, পরিশোধ করছি, তার মানে আমাদের নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট। এখনো ছকে আমরা অঙ্ক করি নাই, ছক কিভাবে টানতে হয় শিখি নাই, এখন পর্যন্ত আমরা বেসিক নিয়ে কাজ করতেছি, জাবেদা নির্ণয় করা শিখতেছি। এখন যদি বলতো প্রদেয় হিসাবকে চেক মারফত পরিশোধ করা হলো, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সম্পদ বৃদ্ধি শিখলাম, হ্রাস শিখলাম, দায় বৃদ্ধি শিখলাম, হ্রাস শিখলাম, এরপরে আয় শিখে গেছি, বাকি আছে কি? সম্পদ, খরচ, আয়, দায় শেষ, বাকি আছে মূলধন রিলেটেড। তাহলে দেখো মূলধন রিলেটেড হচ্ছে মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ করা হলো, মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ করা হলো 1,00,000 টাকা। আমি কিন্তু শুরুতে একটা উদাহরণ বলছিলাম, যে শুরুর দিকে গত লেকচারে মেবি, সেটা হচ্ছে যে আমি আমার কারবারের নাম বা আমার বিজনেসের নাম রুহানিজ অ্যাকাউন্টিং, ম্যানেজার হচ্ছে আমি, মালিকের নাম রুহানি, ম্যানেজার হচ্ছে আবু সাইদ, তার মানে রুহানিজ অ্যাকাউন্টিং এর রক্ষণাবেক্ষণ কে করতেছে? আবু সাইদ। তো মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ করা হলো কোথায়? রুহানিজ অ্যাকাউন্টিং এ। কে বিনিয়োগ করলো? রুহানি। আর এটা দেখাশোনা কে করতেছে? এটা হচ্ছে আবু সাইদ। তার মানে এই যে রুহানি এবং রুহানিজ অ্যাকাউন্টিং কে দিল 1,00,000 টাকা। এখন চিন্তা করো, রুহানিজ অ্যাকাউন্টিং এ বাড়লো না কমলো? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা এন্ট্রি। এটা প্র্যাকটিস করে করে আমরা দখলে নেই, কিন্তু আমাদের এখানে বুঝতে অসুবিধা হয়। দেখো মালিক যদি দেয়, আমি মালিক, আমি দিলাম, আমার পকেট থেকে টাকা গেছে না, তাহলে নগদান ক্রেডিট হওয়ার কথা, নগদান কিন্তু ক্রেডিট হবে না, এখানে ডেবিট হবে। কেন ডেবিট হবে? আমার কিন্তু মূল আলোচ্য বিষয় রুহানি না, আমাদের কাজকর্ম হচ্ছে কাকে নিয়ে? রুহানিজ অ্যাকাউন্টিং কে নিয়ে। এই ব্যক্তিকে নিয়ে কাজ না, কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে। তো এই ব্যক্তি প্রতিষ্ঠানটাকে দিল, ব্যক্তির চলে গেছে, বাট প্রতিষ্ঠানের কি হলো? প্রতিষ্ঠানে কিন্তু ক্যাশ টাকাটা আসছে। দ্যাট মিন্স এখানে কি হবে? নগদান হিসাব ডেবিট, সম্পদ বাড়ার কারণে, আর এখানে মালিকের মূলধন বাড়লো, মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অনেকে এটা বুঝতে ভুল করে, নিজেকে মালিক চিন্তা করে কারবারে, এই জন্য লিখে দেয় নগদান হিসাব ক্রেডিট, অথবা মনের ভিতর একটা কোশ্চিন সব সময় খোঁচা দেয় যে নগদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তা আমি যদি টাকাই দেই, টাকা তো কমে গেল, ক্রেডিট হওয়ার কথা, বাট সেটা ডেবিট কেন হলো? কারণ হচ্ছে যে ব্যক্তি টাকা দিল তাকে নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। এই কোথায় দিল? বিজনেসে দিল। এই বিজনেসে টাকাটা ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো? বিজনেসে কিন্তু টাকাটা আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। মালিকের মূলধন বাড়ছে জন্য মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক একই রকম যদি বলে মালিক কর্তৃক আসবাবপত্র বিনিয়োগ করা হলো,
তার মানে মালিকের বাড়ির আসবাবপত্র বা মালিক আসবাবপত্র কিনে এনে এখানে দিল, তাহলে আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিকের ব্যাংকের টাকা যদি ব্যবসাতে দেয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্লিয়ার? ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন মনে করো মালিক কারো কাছ থেকে ঋণ নিল, ঋণ নিয়ে কারবারকে দিল। ঋণ তো ঋণই, তাই না? ওটা তৃতীয় পক্ষের দায়। তখন হবে কি? নগদান হিসাব ডেবিট। মালিক মনে করো মূলধন দিল, মূলধন ক্রেডিট। আর মনে করো ঋণ নিয়ে দিল, সেটা ঋণ ক্রেডিট। মনে করো মালিক দিল নিজের থেকে 1,00,000 টাকা, তাহলে মূলধন কত টাকা হবে? 1,00,000 টাকা। আবার ধরো আসবাবপত্র দিল 20,000 টাকা, তাহলে আসবাবপত্র ডেবিট 20,000 টাকা, তাহলে মূলধন কত হবে? 1,20,000 টাকা। এই 1,00,000 আর এই 20,000 কত হচ্ছে? 1,20,000। এখন ধরো মালিক ওর বন্ধুর কাছ থেকে ঋণ নিল 30,000, সেই 30,000 নিয়েও এখানে দিল, তাহলে ঋণ ক্রেডিট হচ্ছে 30,000। এখন কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। দেখো ডেবিট ক্রেডিট মেলে নাই, এবং অ্যাকাউন্টিং এর একটা চিরন্তন সত্য বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট মিলতেই হবে। কেন মেলে নাই? দেখো মালিক যে মূলধনটা দিল আসবাবপত্রের 20,000, আসবাবপত্রের 20,000, আর নিজের কত? নিজের হচ্ছে 1,00,000। এই জন্য মালিকের মূলধন কত টাকা? 1,20,000। কিন্তু মালিক তার বন্ধুর কাছ থেকে আরো 30,000 টাকা ধার নিয়ে এসে কাকে দিছে? ব্যবসাটাকে। তাহলে এই যে 30,000, এটা নগদ বাড়ছে না ব্যবসায়? অবশ্যই নগদ বাড়ছে। তাহলে এই নগদটা হবে হচ্ছে 1,30,000, যেখানে মালিকের হচ্ছে 1,00,000 টাকা, এবং মালিকের বন্ধু বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কত টাকা? 30,000 টাকা। এই যে দেখো 1,20,000 আর 30 হচ্ছে 1,50,000, 1,30,000 এবং 20 হচ্ছে 1,50,000 টাকা। ক্লিয়ার? এবার আসো যে মূলধন কখন কমবে, এটাও আমাদের জানা দরকার। এই ব্যবসাটা যেহেতু মালিকের, তাহলে মালিক এই ব্যবসা থেকে টাকা উত্তোলন করার অধিকার রাখে, তাই না? ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, টাকা উত্তোলন করার অধিকার রাখে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ নগদ উত্তোলন। তাহলে দেখো ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, মালিক যখন টাকা দিল, মালিকের টাকা মূলধন হিসেবে বাড়লো ব্যবসাতে। আবার যখন নিয়ে গেল তখন টাকা বাড়লো না, তখন টাকা কমলো, টাকা কিন্তু কমে গেছে। যেহেতু কমে গেছে তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। আর মূলধন কমে গেছে, যখন মূলধন দিল মূলধন বাড়ছে, আর যখন তুলে নিয়ে যাবে তখন মূলধন কমবে। মূলধন বাড়লে ক্রেডিট হয়, আর মূলধন কমলে ডেবিট হয়। তার মানে মূলধনটা হবে ডেবিট। এইখানে এই মূলধনটার কন্ট্রা নাম হচ্ছে, কন্ট্রা মালিকানা সত্ত্ব বা কন্ট্রা ওনার্স ইকুইটি হচ্ছে উত্তোলন। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন মালিক যদি নগদ টাকা না তুলে মালিক কারবারের ব্যাংক হতে উত্তোলন করে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা যতদিন অ্যাকাউন্টিং করবা ঠিক ততদিনই এই এন্ট্রি কয়েকটাতে তোমরা সাফার করবা। কেন সাফার করবা? এই উত্তোলন দুই ধরনের হয়, একটা ব্যবসায়ের প্রয়োজনে আর একটা মালিকের প্রয়োজনে। এই জন্য এই এন্ট্রি কয়েকটা খুব ভালো করে বুঝতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ হতে উত্তোলন যদি বলে, তাহলে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। কোন সম্পদ হ্রাস পেয়েছে? ব্যাংক। এখন মালিক পণ্য উত্তোলন করতে পারে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, কি তুলে নিয়ে গেল? পণ্য। ধরো মালিকের মুদির দোকানদার হচ্ছে মালিক। এখন মালিকের বাসায় 5 কেজি চাল দরকার, তার মানে দোকানে সাপোজ 40 কেজি চাল ছিল, 5 কেজি চাল নিয়ে গেছে। এখন মালিক এই চাল তো নিজে উৎপন্ন করেনি, কি করছে? ক্রয় করে আনছে, তখন ক্রয় হিসাব ডেবিট করছে। কয় কেজি? 40 কেজি। যেখান থেকে 5 কেজি যদি মালিক নিয়ে যায়, তাহলে কেনা পণ্য কয় কেজি কমে গেল? 5 কেজি কমে গেল। তাহলে ক্রয় বাড়লে যদি ডেবিট হয়, তাহলে ক্রয় কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এই যে প্রথম একটা এন্ট্রি আমরা পেলাম, যেখানে ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক একই রকম বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, তাহলে কেনা পণ্য কমে যায়, তখন হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ তোলে, উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি ব্যাংক থেকে তোলে ব্যক্তিগত প্রয়োজনে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য তোলে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, এখানেই দেখো 1 2 3 4টা এন্ট্রি আছে। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, দ্যাট মিন্স মালিক জন্য ব্যবসায়ের ব্যবস্থাপক তাকে ছাড় দেয় নাই, অথবা মালিকের পলিসিতে এটা নাই। মালিক আগেই বলে দিছে আমি আসি আর আমার বাসার কে আসে আসুক, তোমরা এটা বিক্রয় মূল্যে পণ্য দিয়ে দিবা। তার মানে এখন কিন্তু কেনা পণ্য কমে নাই, এখন কি হলো? আমাদের পণ্য বিক্রয়ের পরিমাণ বাড়ছে।
যেহেতু বিক্রয় বাড়ছে, বিক্রয় হচ্ছে আয়, তাহলে আয় বাড়লে কি হয় হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার? আমি একটু আগেই বলছিলাম যতদিন অ্যাকাউন্টিং করবে এই এন্ট্রি গুলো ঝামেলা করবে। কি কারণে ঝামেলা করবে দেখো, অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। এইবার চিন্তা করো, এটা কিন্তু ভিন্ন এন্ট্রি। এতক্ষণ কে তুলে নিয়ে গেল? মালিক। মালিকের মূলধন কমে গেছে। এখন কিন্তু মালিক তুলে নেই, কে তুলে নিয়ে এসেছে? অফিস। তাহলে মালিকের মূলধন কিন্তু কমে নেই। মালিকের মূলধনের এখানে কোনো কিছু হয় নাই। আগের গুলোতে কি হলো? মালিকের মূলধন কমে গেছে, নগদ কমে গেছে, মূলধন কমে গেছে, ব্যাংক কমে গেছে, মূলধন কমে গেছে, কেনা পণ্য কমে গেছে, মূলধন কমে গেছে, বিক্রয়ের পরিমাণ বাড়ছে, তাই না? কিন্তু এখন অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, দ্যাট মিন্স মালিক নিয়ে যায়নি, কে নিয়ে আসছে? ব্যবসা নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসছে? ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসায়ের ক্যাশে নিয়ে আসছে। তাহলে বাড়ছে কি? ক্যাশ। কমছে কি? ব্যাংক। তাহলে নগদ বাড়ার কারণে কি হবে? নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক কমার কারণে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা মোটামুটি এই লেকচার 2 তে তোমাদের সমস্ত প্রকার এন্ট্রি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, হয়তো সংক্ষেপে, কিন্তু পাশাপাশি কিন্তু এন্ট্রি গুলো লিখে দেওয়া ছিল, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কমিশন। তোমরা এই এন্ট্রি গুলো মোটামুটি প্রত্যেকটা এন্ট্রি অ্যাট লিস্ট 5 বার করে প্র্যাকটিস করবে। আচ্ছা, যদি অফিস প্রয়োজনে লেখা না থাকে, শুধু লেখা আছে ব্যাংক থেকে উত্তোলন, সেটাও অফিস প্রয়োজনে বুঝতে হবে। নরমালি ব্যক্তিগত প্রয়োজনে এটা মেনশন থাকবে। যদি মেনশন না থাকে তখন বলা থাকবে নগদ উত্তোলন, নগদ উত্তোলন। এখন অফিসের কিন্তু তুলে আনার একটা সোর্স হচ্ছে ব্যাংক থেকে, এছাড়া কিন্তু অফিস কোনো জায়গা থেকে তুলতে পারবে না। যার কারণে নগদ উত্তোলন মেনশন থাকলে বুঝতে হবে এখানে তো ব্যাংক বলা নাই। আর অফিসের সোর্স কয়টা? একটাই। কোন জায়গা থেকে তুলে আনতে পারবে? ব্যাংক থেকে ক্যাশ বাক্সে আনতে পারবে। এই জন্য এটা দ্বারাও বুঝতে হবে কি প্রয়োজনে, এটা দ্বারা বুঝতে হবে ব্যক্তিগত প্রয়োজনে। আর যদি বলে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন অথবা শুধু ব্যাংক হতে উত্তোলন, তখন সেটা বুঝতে হবে অফিস প্রয়োজনে। তখন হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।